নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা। সঙ্গে রয়েছে আমি মৃন্ময়ী। রাজ্যের বর্তমান কি পরিস্থিতি রয়েছে বা আসন্ন এডিসি নির্বাচন এবং কংগ্রেস দলের সর্বভারতীয় এবং রাজ্য স্তরের কি পরিস্থিতি রয়েছে বর্তমানে, সবটা নিয়েই আজকে আমরা কথা বলবো। আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস মহোদয়। আমরা কথা বলে নেব ওনার সাথে। নমস্কার স্যার, স্বাগত সোশ্যাল বাংলার পর্দায়। স্যার, প্রথমেই আমি যেটা জানতে চাইবো যে করোনা কালে তো বিশ্বের একটা অবস্থায় জুবুথুবু রয়েছে, তার সাথে বর্তমানে রাজ্যে যেটা বেকারত্ব বাড়ছে, অর্থনৈতিক মন্দা, স্বাস্থ্য পরিকাঠামো বা শিক্ষা ব্যবস্থায় ছন্দপতন, সবটাই। কংগ্রেস দলের কি দৃষ্টিভঙ্গি রয়েছে বর্তমানে রাজ্যের পরিস্থিতি নিয়ে? বর্তমানে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। বলতে গেলে ভারতবর্ষ এখন চরম আর্থিক সংকটে রয়েছে। ভারতবর্ষের অর্থনৈতিক কাঠামো যদি ভেঙে পড়ে, সেখানে যদি অর্থনীতির ব্যাপারে যদি সুষ্ঠু পরিকল্পনা না থাকে, তার থেকে ত্রিপুরা রাজ্য বাদ যাবে না। একদম। আজকে ভারতবর্ষের অর্থনীতি এই জায়গায় কেন দাঁড়িয়েছে, এটার জন্য একমাত্র দায়ী ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব। কারণ হচ্ছে ওনার মূলত অজ্ঞতা। ভারতবর্ষকে চালাতে গেলে প্রধানমন্ত্রীর যে জ্ঞান থাকা দরকার, সেই জ্ঞানের অভাব ওনার কাছে বারে বারে পরিলক্ষিত হচ্ছে। মিথ্যার উপর দাঁড়িয়ে, ভাওতা দিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে কিছুদিনের জন্য পক্ষে রাখা যায়, কিন্তু ভারতবর্ষকে শক্তিশালী করতে হলে, রাখতে গেলে যে পরিকল্পনার দরকার ওনার আমাদের নরেন্দ্র মোদী সাহেবের নেই এবং ওনার বোঝারও ক্ষমতা নেই। একটা সরকার শুধু যদি মনে করে মিথ্যে কথা বলে আর মিডিয়ার সাপোর্ট নিয়ে ভারতবর্ষকে মানুষকে প্রভাবিত করে আমার পক্ষে সমর্থন আদায় করে আমি ভোটে জিতে আসব, এটা এক দুবার সম্ভব হতে পারে, এটা সর্বকালের জন্য সম্ভব হয় না। উনি এগুলি করে ভারতবর্ষে 2014-তে একবার জিতে এসছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, 2019-এও জিতে গেছে। একই ঘটনার পুনরাবৃত্তি। কি ঘটনা আপনারা মনে করবেন, 2014 সাল উনি ভারতবর্ষের বিজেপির প্রজেক্টের প্রধানমন্ত্রী ছিলেন। কি প্রতিশ্রুতি দিয়েছিলেন উনি? যেমন একটা প্রতিশ্রুতি যে কংগ্রেস করার গভর্নমেন্ট, আমাকে ক্ষমতায় নিয়ে আসো, আমি 100 দিনের মধ্যে বিশ্বে যে কালো টাকা আছে, কালো ধন আছে, সেটাকে আমি 100 দিনের মধ্যে ফিরিয়ে আনব। আজকে তো 6 বছর চলে গেল। ক্ষমতায় আসার পরে উনি কি একদিনের জন্য বলেছেন? কালো টাকার ব্যাপারে একটা শব্দ করেছেন যে কালো টাকাটা, আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম ভারতবর্ষের মানুষকে যে বিজেপি ক্ষমতা আসলে 100 দিনের মধ্যে সুইস ব্যাংকে যে কালো টাকা আছে সেটাকে আমি ভারতে নিয়ে আসব এবং ভারতবর্ষের প্রতিটা নাগরিকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে আমি ঢুকিয়ে দেব। এই কথায় ভারতবর্ষের মানুষ বিশ্বাস করেছিল, কারণ ভারতবর্ষের মানুষ অতীতে বহু প্রধানমন্ত্রীকে দেখেছে। প্রধানমন্ত্রী যারা পদপ্রার্থী থাকতেন, অনেক প্রধানমন্ত্রীকে দেখেছে, রাজনৈতিক বিতর্ক থাকতে পারে, কিন্তু দেখেছে যারা প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে ভারতবর্ষের নির্বাচনে লড়ছেন, তারা অ্যাটলিস্ট রাজনৈতিকভাবে জেতার জন্য অনেক কৌশল করেন, কিছু কিছু মিথ্যা আসনে। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নীতিগতভাবে ভারতবর্ষের অতীতের কোনো প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেননি। যা প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যর্থ হয়েছে, চেষ্টা করেছে, কিন্তু মিথ্যা কথা জেনে শুনে যে মিথ্যা, যে আমি এটা করব না, এটা করব না, আমি জানি না করব, যেন ভারতবর্ষের মানুষকে বলা যায় আমি এটা করব, সেই কালো টাকা ফিরিয়ে আনা 15 লক্ষ টাকা উনি নরেন্দ্র মোদী সাহেব জানতেন উনি ফিরিয়ে আনবেন না।
কারণ কেন আনবেন না আমি পরে বলবো। কারণ এইসব যারা কালো টাকা নিয়ে বিশ্বের আছে, বিভিন্ন জায়গাতে আছে, বিভিন্ন ব্যাংকে লুট চলছে, এগুলি সবগুলি নরেন্দ্র মোদীর বিজেপির সহযোগী। এরাই নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে প্রজেক্ট করেছে, এরাই সাহায্য করেছে, এরাই বিভিন্ন ভারতবর্ষের তাবর মিডিয়ার মালিক, ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত। ভারতবর্ষের মানুষ একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী সাহেবকে বিশ্বাস করেছিলেন। গরিব মানুষ মনে করেছে এই প্রতিশ্রুতি এরকম 100 দিনের কথা বলে সমস্ত টাকা নিয়ে আর কোনো দল তো বলছে না, বিশ্বাস করেছিল, ভোট দিয়েছে। 6 বছর চলে গেল, ভারতবর্ষের মানুষ অ্যাটলিস্ট এই কথা তো বলতে পারবে যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব সে একজন জঘন্য রকমের মিথ্যাবাদী। কারণ 6 বছরের মধ্যে সে একটা কথা আজকে বলে। তারপরে বলেছিল যে বিজেপি ক্ষমতা আসলে আমি বছরে 2 কোটি চাকরি দেব। বেকার ওরা মনে করেছিল যে আমাদের কোনো দলের কথা চিন্তা করে লাভ নেই। নরেন্দ্র মোদী সাহেব বছরে 2 কোটি চাকরি দেবেন বলেছেন। ভারতবর্ষের যুব সম্প্রদায় দলমত নির্বিশেষে ঠিক করেছিলেন নরেন্দ্র মোদী সাহেবকে ক্ষমতা আনা দরকার। আমাদের যে রুটি রোজগারের প্রশ্ন, যেটা ভারতবর্ষের মানুষের প্রত্যেকটা মানুষের ন্যূনতম প্রয়োজন, সেই সমস্যার সমাধান মিলবে। 2 কোটি চাকরি ঢেলে ভোট দিয়েছে যুব সম্প্রদায়। আছে 6 বছর চলে গেছে, এখন ভারতবর্ষের প্রায় চাকরিচ্যুত হয়েছে, কর্মচ্যুত হয়েছে মিনিমাম 63 কোটি লোক চাকরি। সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে, ভোট আদায় করেছে, মিডিয়া সহযোগিতা করেছে। কৃষক বলেছিল কংগ্রেস কৃষককে নেগলেক্ট করেছে, আমাকে ক্ষমতায় আনো, কৃষকের সমস্ত ঋণ আমি মুকুব করে দেব, বিভিন্ন সুযোগ সুবিধা। দেখা গেল সম্পূর্ণ মিথ্যা। নরেন্দ্র মোদীর এই 6 বছরের সময় হাজার হাজার কৃষক আত্মহত্যা করেছে। এটা আমার কথা না, সরকারি রেকর্ড। আত্মহত্যা করেছে। এরকম প্রতিটা ম্যাটারে, প্রতিটা প্রতিশ্রুতি মিথ্যা, কিন্তু এটা মার্কেটিং করতে পেরেছিল, ভারতবর্ষের মানুষ বিশ্বাস করেছিল। ভারতবর্ষের তাবর মিডিয়া যেগুলি বকলমে ক্যাপিটালিস্টরা ওটার মালিক, তারা প্রমোট করেছিল নরেন্দ্র মোদী সাহেব। প্রত্যেকদিন মানুষ টিভি খুললে পরে দেখা যেত যে এই প্রচারগুলি বিশ্বাস করেছিল, একটা মহল তৈরি হয়েছিল। আমার এখনো মনে আছে, আজকে সাংবাদিকতারা যারা করছে, আমি এই যে প্রচারগুলি যারা রিপোর্ট করছে, যারা রিপোর্ট করছে তাদের কোনো আমি দোষ দিই না। যারা মিডিয়াতে চাকরি করছে, আগে সংবাদপত্রকে বলা হতো গণতন্ত্রের 4র্থ স্তম্ভ। এখন সংবাদপত্রের একটা বড় অংশের কারণে সংবাদপত্রের সাংবাদিকতার প্রতি মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে। কোনো বড় সাংবাদিকেরা আজকে পর্দায় এসে বলছে ভারতবর্ষের গণতন্ত্রকে যদি রক্ষা করতে হয়, অ্যাটলিস্ট টিভিগুলিকে ঘরের বাইরে ফেলে দাও, না ওই চ্যানেলগুলিকে বন্ধ করে দাও। এগুলি শুধু অপপ্রচার, মিথ্যে, ক্যাপিটালিস্ট হয়ে প্রচার করছে। এগুলি রমেশ কুমারের মতন বড় সাংবাদিক, সে বলেছে যে ভারতবর্ষের গণতন্ত্রকে যদি রক্ষা করতে হয়, ভারতবাসীর আজকে উচিত হবে টিভি চ্যানেলগুলি হয় কিছুদিনের জন্য টিভিগুলি বন্ধ করে দাও, নাহলে টিভিটাকে ঘরের বাইরে ফেলে দাও, তাহলে ভারতবর্ষের গণতন্ত্র। কারণ টিভি খুললেই দেখা যাচ্ছে মিথ্যার বেশাতি মানুষকে। একটা দেখবেন, আমার এখনো মনে আছে, এবিপি আপনার যে চ্যানেলটা, হিন্দি চ্যানেল, একটা গ্রামে প্রধানমন্ত্রী মন কি বাতের সময় আপনি দেখতেন বিভিন্ন গ্রামের লোকের সঙ্গে এক একদিন করে কথা বলছে, পঞ্চায়েতের সঙ্গে। একটা গ্রামে প্রধানমন্ত্রী পঞ্চায়েতের কিছু লোকের সঙ্গে কথা বলছিলেন, তাদের যে পঞ্চায়েতের অবস্থা কি বলছে, আমাদের পঞ্চায়েতে তো ঘরে ঘরে বিদ্যুৎ, ঘরে ঘরে জল, এই যে পায়খানা পেছাবার প্রতিযোগিতা, রাস্তাঘাট, আমাদের এখানে এমজিএম রেগার অফুরন্ত ঢালাও, জলের কোনো কিচ্ছু অভাব না, খাদ্য অভাব। এইটা প্রশ্ন করছে, আর ওরা বলছে দাঁড়িয়ে, ভারতবর্ষের মানুষ দেখছে এরকম একটা মিডিয়াতে দাঁড়িয়ে যদি কেউ এরকম ভারতবর্ষের মিডিয়াগুলি খবর করছে, আর একটা ওরা প্রজেক্ট করছে আমরা ওই অঞ্চলের পঞ্চায়েতের প্রধান। এবিপি এটা সন্দেহ হলো একটা সাংবাদিক। আমি 6 মাস আগে ওই এলাকাতে ঘুরে আসলাম, ওইখানে আমার কোনো বিদ্যুৎ নেই,
জলের কোনো ব্যবস্থা নেই, কিছুই নেই যেগুলি বলছে। তার সন্দেহ হলো, সে তখন আবার চলে গেল ওইখানে চলে গিয়ে তার ওই গ্রামেগুলো বলে যে আমাদের ও ছবি দেখার বলে যে এই লোকটাকে তো আমরা চিনি না গ্রামের লোক। পরে দেখা গেলো সেই লোকটাকে সে বার করলো, সেই লোকটা বলল যে আমাকে কিছু টাকা দিয়েছে, টাকার বিনিময়ে বলেছে প্রধানমন্ত্রী যখন এই কথাগুলি বলবে আমাকে ট্রেন দিয়ে গুতল বলার জন্য। আসলে আমি পঞ্চায়েতের কেউ না, ওই গ্রামেরও কেউ না। এরপরে সেই নিউজটাকে এসে আবার পাবলিশ করলো, যে পাবলিশ করলো তার উপর প্রেশার করলো মালিক। প্রেশারটা মালিক মানে কি, বিজেপির প্রেশার বলে, ওই লোকটার চাকরিচ্যুতি ঘটে গেল। সুতরাং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মধ্যে যারা নির্ভীকতা সত্য সংবাদ পরিবেশন করবে তাদের আজকের কোনো চাকরির নিয়োগ। আমি যেটা জানি, যেমন আপনার চ্যানেলে বলছি, মালিক কি আমি জানি না। মালিকের অপছন্দ যদি হয় কোনো নিউজ, আপনার ক্ষমতা নেই চালানো, যেটা আমার অভিজ্ঞতা। কে ক্লেম করবে না, আমার অভিজ্ঞতা। আর আপনি যদি জোর করে চালান, মালিক কালকে আপনাকে বলবে আমার দরকার নেই। সুতরাং ভারতবর্ষের সংবাদ জগৎটাকে নরেন্দ্র মোদী সাহেব এমন একটা স্টেজে নিয়ে গেছেন, প্রচারের পর প্রচার এমনভাবে প্রজেক্ট করে মনে হয় সত্যি। সেই জন্য রবিশ কুমার বলেছেন যে গণতন্ত্র ভারতবর্ষকে রক্ষা করতে হলে টিভি চ্যানেল এগুলো দেখা ছেড়ে দিতে হবে। এইগুলি করতে করতে হয়ে গেল, কিছুই নেই। তারপরে মানুষ যখন প্রশ্ন করতে আরম্ভ করলো যে কোথায় চাকরি, কোথায় কালো টাকা, কোথায় কৃষকের বিভিন্ন সমস্যার কথা যখন বলা আরম্ভ করলো, তখন আপনার অর্থনীতিতে বিশাল, যেটা এখন করোনা কালে আরো বেড়ে গেছে। আমি আসছি সেটা কি, কেন এটা হলো। অর্থনৈতিক সংকটে পড়ছে, ওনার পরিকল্পনার অভাবে। ওনার কারো কথা শুনেন না, কার সঙ্গে কথা বলেন কিন্তু কোনো অর্থনীতিবিদের কোনো দাম দেন না। উনি হঠাৎ দেখলেন ভারতবর্ষ আর্থিক সংকটের মুখে, সুতরাং মানুষকে লুট করতে হবে, আমার টাকার দরকার। জিএসটি চালু করলো। আপনি জানেন 27% 28% পণ্য বসিয়ে দিল। ভারতবর্ষের বিজনেস কমিউনিটি শেষ হয়ে গেল। 27-28% যখন ট্যাক্স বসিয়ে দিল, ন্যূনতম 18%, ওদের ব্যবসাও তো বন্ধ হতে থাকলো। ব্যবসা বন্ধ হতে হতে কর্মচারী ছাঁটাই হতে থাকলো, ওরা শেষ হয়ে গেল। তারপরে হলো আপনার ডিমনিটাইজেশন, নোটবন্দি। নোটবন্দি যখন করলো তখনও কংগ্রেস বললো, মনমোহন সিং বললেন, জিএসটির সময় বলেছেন সর্বনাশ এটা ভারতবর্ষে। আজকে জিএসটি কথা শুনেনি, আস্তে 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 কমিয়ে আনছে, কিন্তু ওই মুহূর্তে শুনেনি। কারো কথা শুনেনি। ডিমনিটাইজেশন তখন মনমোহন সিং সতর্কবাণী করেছিলেন। এই ডিমনিটাইজেশন আমিও একদিন কথা ভেবেছেন, কিন্তু আমি দেখেছি পরীক্ষা নিরীক্ষা পয়েন্ট শুনে এইটা করতে গেলে ভারতবর্ষের যাদের হাতে কালো টাকা আছে সেটাকে বরঞ্চ সাদা হয়ে যাবে। ডোন্ট গো ফর ইট। মানল না, এটার জন্য গেল। ভারতবর্ষের 100-র উপর সাধারণ মানুষ ব্যাংকের লাইনে গিয়ে দাঁড়িয়ে মারা গেল। নরেন্দ্র মোদী সাহেব বললেন ওনার যেটা প্রমোট করতে পারেন, সমস্ত মিডিয়া দিয়ে বললেন এই যে যুদ্ধটা আমি করছি এটা কিছুদিনের জন্য গরিবের কষ্ট হবে। আলটিমেটলি ডিমনিটাইজেশনটা আমি করছি গরিবের সাথে। ভারতবর্ষের হাজার হাজার লক্ষ কোটি যে কালো টাকা আছে সেইটা আমি নিয়ে আসবো, এটা কালোবাজারিদের বিরুদ্ধে আমার যুদ্ধ। দেখা গেল শেষ পর্যন্ত গরিব আরো গরিব হয়ে গেল। যাদের কালো টাকা কিছু সাদা করতে পারেনি তারা এই সুযোগে সমস্ত কালো টাকাকে সাদা করার সুযোগ করে দিল। এবং ডিমনিটাইজেশনের কারণে 1 সপ্তাহের মধ্যে ভারতবর্ষের আমার এখন আছে 50 লক্ষ শ্রমিক 1 সপ্তাহের মধ্যে বেকার হয়ে গেল। ডিমনিটাইজেশনের কারণে বিভিন্ন দোকানপাট বন্ধ হয়ে গেল, বিভিন্ন জায়গায় শিল্প, ছোট বড় মাদারি প্রতিষ্ঠান। আলটিমেটলি পরে দেখা গেল শুধু ডিমনিটাইজেশনের কারণে ভারতবর্ষের 4.5 কোটি লোক কর্মচারী চাকরিচ্যুত হলো। বিভিন্ন বিজনেস প্রতিষ্ঠান শেষ হয়ে গেল। এইরকম একটা অবস্থা যখন ভারতবর্ষের অবস্থা দাঁড়ালো, তখন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, এটা আমাদের অধীনে আন্তর্জাতিক সংস্থা, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বললো, এটা ধরুন 8-9 মাস আগের সমীক্ষা, ভারতবর্ষের সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী শোনা বললো, ভারতবর্ষ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, অর্থনৈতিক পরিস্থিতির যদি পর্যালোচনা না করে, নীতি যদি না বলে, 6 মাসের মধ্যে ভারতবর্ষের মিনিমাম 65% লোক
তাদের যে দৈনন্দিন যে খাওয়া এটাও জোগাড় করতে পারবে 65 সন্তান। এবং ভারতবর্ষ 6 মাস আগে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স অনুযায়ী ভারতবর্ষ হলো বিশ্বের মধ্যে অত্যন্ত দরিদ্রতম দেশ, মানে আমরা যেটাকে ভিখারির দেশ বলি, অত্যন্ত দরিদ্রতম দেশ। এবং আমরা আগে বাংলাদেশকে বলতাম এটা ভিখারির দেশ। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে দেখিয়ে দিল বাংলাদেশ ভারতের উপরে, নেপাল ভারতের উপরে, ইন্দোনেশিয়া ভারতের উপরে, পাকিস্তান ভারতের উপরে। ভারতের অবস্থা কোথায় দাঁড়িয়েছে এবং বলেছে সামনের 6 মাসের মধ্যে ভারতবর্ষের 65% লোক খাদ্য জোগাড় করার কোনো অবস্থা কোনো ভালো। এর মধ্যে করোনা অর্থনীতি। আপনি জানেন আমাদের প্রধানমন্ত্রীকে আমরা কি দেখি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তো সবাইকে আমরা দেখেছিলাম, ওদের ব্যক্তিত্ব। বিদেশি পাশাপাশি কোনো রাজ্য যদি আমাদের দিকে চোখরাঙাত বা কোনো সেটাকে কীভাবে শাসন করা হতো। আপনারা দেখেছেন কয়বার কংগ্রেস সরকার আমলে লাল বাহাদুর শাস্ত্রীর সময় আমরা পাকিস্তান আমাদের সঙ্গে অ্যাটাক করার চেষ্টা করলে আমরা সেটাকে পিছু হটাতে হতে আমরা লাহোর পর্যন্ত চলে গিয়েছিলাম। কিন্তু আন্তর্জাতিক চাপে আমরা আসতেছি, কিন্তু লাহোরে আমরা তাশকন্দে ভুট্টুকে নিয়ে সই করতে হয়েছিল ভারতের সাথে চুক্তি। তারপর ভারত সৈন্য সারিয়ে না আজকে যেখানে আছে এটাকে ওরা আমাদের বলে লাইন অফ কন্ট্রোল কাশ্মীর, কিন্তু ওদেরকে চরম শিক্ষা দেওয়া হয়েছে। তারপর আরেকবার এদের কোনো শিক্ষা, এরপর আবার মাথাচাড়া দেওয়ার হচ্ছিল। ইন্দিরা গান্ধী আপনি জানেন এই যে পাকিস্তান এটা মেরুদণ্ড ভেঙে দিয়েছিল 1970 কি করে। বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যখন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম হল, বিশ্বের কোনো রাজনৈতিক নেতার সাহস হয়নি পাশে দাঁড়ানো। ইন্দিরা গান্ধী বিশ্বের জনমত সৃষ্টি করেছিলেন এবং পাকিস্তানকে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিলেন এবং পাকিস্তানকে এমন শিক্ষা দিয়েছেন 1 লক্ষর উপরে সৈন্য ভারতবর্ষের আর্মির কাছে সারেন্ডার করতে হয়েছে এবং পাকিস্তানকে ভেঙে 2 টুকরো করে দেওয়া হয়েছে। আমরা এখন দেখি নরেন্দ্র মোদী সাহেবকে, চায়নার প্রধানমন্ত্রী আসছে, ব্যক্তিত্ব কোথায়? ওনাকে দেখলে মনে হয় বিদেশের কোনো প্রধানমন্ত্রী আসলে উনি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, উনি ক্লাস 4-এর মতন মনে হয় দেশের প্রধানমন্ত্রী। চায়নার প্রধানমন্ত্রী ওনার সঙ্গে দোলনায় দুলছেন। ট্রাম্প আসছে, নমস্তে ট্রাম্প। ইন্দিরা গান্ধী যখন বিদেশের মাটিতে পা দিতে বিদেশের রাষ্ট্রনেতারা সতর্ক থাকতো কথা বলে, নমস্তে ট্রাম্প। নমস্তে ট্রাম্প করতে গিয়ে গেল লক্ষ লক্ষ লোকের সমাবেশ করলো। তার আগে করোনাতে এফেক্টেড, এই যে লক্ষ লক্ষ লোকের সমাবেশ করতে গেল ট্রাম্পকে খুশি করার জন্য, চায়নার প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য। আজকে চায়না ভারতবর্ষ দখল করার জন্য আসছে তার ভুল নীতির কারণে। ট্রাম্প নমস্তে ট্রাম্প, এর ফলে কি হলো, ভারতবর্ষের নমস্তে ট্রাম্পকে খুশি করার জন্য কোটি কোটি টাকা উনি ভারতবর্ষের খরচ করে দিলেন এই আমাদের অর্থনৈতিক অবস্থার সময়। আর ভারতবর্ষের প্রতি প্রান্তের থেকে লোক নিয়ে গেল মাঠ ভরানোর জন্য। এই যে মাঠ ভরানো হলো, এরপরে মানুষগুলি ফিরে আসলো, বিভিন্ন কলকারখানার শ্রমিক গেল, এর মধ্যে আপনার লকডাউন। তার আগে করোনা কিন্তু এফেক্টেড। সেই দিন ট্রাম্পকে খুশি করতে নরেন্দ্র মোদী সাহেব আজকে ভারতবর্ষকে এই বিপদের মুখে ঠেলে দিয়েছে। এই যে করোনা আক্রান্ত এই লোকগুলি যারা ট্রাম্প এই ছিল, কারো করোনা থাকলে ওখানে ভিড় করেছে, এখান থেকে ছড়িয়েছে, তারা ফিরে এসছে। এর মধ্যে লকডাউন 3.5 ঘন্টার ডিক্লারেশন, সমস্ত কিছু বন্ধ হয়ে গেল। উনি মানুষকে বললেন, টিভিতে বসে আছে, যে এই করোনার এই লকডাউনের কারণে কোনো ইন্ডাস্ট্রি বন্ধ করা চলবে না। আর যদি ইন্ডাস্ট্রির কাজ কোনো বন্ধ থাকে, যতদিন ইন্ডাস্ট্রি লকডাউন হলো সবাইকে বেতন দিতে হবে। চোখের সামনে উনি দেখলেন লকডাউন ঘোষণার সঙ্গে সঙ্গে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ছোট বড় সব বন্ধ করে দিল। ভারতবর্ষের কোটি কোটি শ্রমিককে রাস্তায় নামিয়ে দিচ্ছে, বেরিয়ে আসছে, চিৎকার করছে, আমাদেরকে শিল্পপতিরা প্রতিষ্ঠান থেকে বার করে দিয়েছে। খাওয়ার পয়সা নেই, থাকার জায়গা নেই। যেখানে 500 লোক থাকার মতন আকাশের নিচে চলে এসছে, 500 লোকের থাকার জায়গায় আপনার 5,000 10,000 লোক গিয়ে ভিড় করে একসঙ্গে কোথায় যাবে? সেখানে করোনা আক্রান্ত, করোনা সংক্রমিত হতে থাকলো। কোনো কথা শুনছেন না, এই যে চিৎকার করছে,
ভারতবর্ষের মিডিয়া দেখাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নীরব। সোনিয়া গান্ধী তখন বললেন, উনি বিপদটা বুঝতে পারলেন, বললেন এদেরকে তাড়াতাড়ি দেশে ফিরিয়ে নাও, ওদের ফিরার ব্যবস্থা করে। নরেন্দ্র মোদী সাহেব বললেন আমি ট্রেনের ব্যবস্থা করব, কিন্তু পয়সা দেবো না। তখন সোনিয়া গান্ধী বললেন যে ঠিক আছে, তুমি যদি না দাও তাহলে ট্রেন এবং বাসের ব্যবস্থা করো, এই লোকগুলি ফিরিয়ে নেওয়ার সমস্ত খরচ কংগ্রেস বহন করবে। সেই খরচ কি কংগ্রেস বহন করেছিল? বহন আমি বলছি সেটা। আমাদেরকে সঙ্গে সঙ্গে সোনিয়া গান্ধী নির্দেশ দিলেন বিভিন্ন কংগ্রেস প্রেসিডেন্টকে যে এক্ষুনি সরকারের কাছে চিঠি লেখো কংগ্রেস প্রেসিডেন্ট হিসেবে, যে তোমার রাজ্যে কত, আমাদের রাজ্যে এখানে ছিল 33,000 মতন, বাইরে ছিল 36,000। আমি গভর্নমেন্ট বললে চিঠি দিয়ে বলো এদেরকে আনতে কতটা ট্রেন লাগবে, কতটা টাকা লাগবে, তুমি দেবে 48 ঘন্টার মধ্যে, মানে এআইসিসি টাকা দেবে। সমস্ত কংগ্রেস প্রেসিডেন্টকে চিঠি দেওয়া হলো, নির্দেশ দেওয়া। আমি চিফ সেক্রেটারিকে চিঠি দিয়ে বললাম এই যে যেহেতু প্রধানমন্ত্রী বলেছে কাউকে পয়সা খরচ বিয়ার করতে পারবে না এক্সপেন্সেসগুলি, আমি কংগ্রেস প্রেসিডেন্টের মতো চিঠি দিলাম এই লোকগুলির ত্রিপুরা রাজ্যে যারা আটকে আছে তাদেরকে ফেরত পাঠাতে, বাইরের থেকে ফেরত যারা আছে তাদেরকে দেশে আনতে, কতটা ট্রেন লাগবে, কত কোটি টাকা লাগবে আমাকে জানাও, তুমি আমি 48 ঘন্টার মধ্যে টাকা জমা দেবো। এই চিঠি আমি চিফ সেক্রেটারি এবং আমার মতন সবাই দিই। যখন দেখা গেলো যে এই চিঠিগুলি যাচ্ছে, নরেন্দ্র মোদী সাহেব উনি বুঝলেন যে এটা সমূহ বিপদ, মানুষকে প্রতারণা। তখন সোনিয়া গান্ধীর যে ডিসিশন, সঙ্গে সঙ্গে উনি পরের দিনে বললেন যে না, আমি আমার সরকার আনবো, আমি 85% রেলওয়ে দেবে, 15% স্টেট গভর্নমেন্ট দেবে, 10 পাল্টে দিলেন সংগঠন। আমরা তো টাকা দেবো চিঠি দিয়েছি, আমাদেরকে তো বলতে পারবে না যে আমরা টাকা দেবো বলেছিলাম। আমাদের মধ্যে কোনো রকমের প্রতারণাই ছিল, আমাদেরকে কেউ বলতে পারবে না যে আমাদের কাছে কোনো স্টেট গভর্নমেন্ট বলেছিল টাকাটা জমা দাও, তুমি টাকা জমা দাও। আমি দিয়েছিলাম 48 ঘন্টা টাইম, যে কত কোটি টাকা লাগবে আমাকে বলো, আমি টাকা জমা দেবো, 48 ঘন্টার মধ্যে জমা দেবো। তারপর উনি বলে দিলেন এটা, বলে দেওয়ার পরে দেখা গেল মানুষ যেখানে আপনার 200টা ট্রেনের দরকার সেখানে দিচ্ছে 50টা ট্রেন। মানুষ স্টেশনে গিয়ে হাজির হচ্ছে, যাওয়ার পরে শুনছে এখানে 50টার জায়গা 25টা এসছে, 30টা এসছে, 20টা ট্রেন বাতিল। রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পরে বিশ্বাস হারিয়ে ফাটা আরম্ভ করেছে। মানুষকে জিজ্ঞেস করছে, আমরা আপনাদের মিডিয়ার থেকে জানতে পেরেছি, দেখছি কোথায় যাচ্ছেন, কেউ মেয়েকে কাঁধে নিয়ে, ওয়াইফকে হাতে নিয়ে, প্রেগনেন্ট মহিলারা যাচ্ছে, বাচ্চারা বলছে কোথায় যাচ্ছে, বলছে যে বাড়ি গেছে। কত দূরে? কারো কেউ বলছে আমার বাড়ি 500 কিলোমিটার দূরে, কেউ বলছে 1000 কিলোমিটার দূরে। এতটুকু কি করে দেবে? বললো এখানে থাকলেও মারা যাবো, বাড়ির দিকে রওনা হচ্ছে, রাস্তাঘাটে যদি মানুষ খাবার দেয় বেঁচে থাকবো, না হলে মরবো তো এখানে, না হলে রাস্তায় মরবো, না হলে বাড়ি মরবো। যার ফলে দেখা গেলো এরকম যেতে বহু লোক মারা গেল ট্রাক অ্যাক্সিডেন্ট। এবং এমন ক্লান্তি দেখা গেলো হাঁটতে হাঁটতে রেলওয়ে ট্র্যাকের মধ্যে ঘুমিয়ে পড়েছে। রেল আসছে, একজনের ঘুম ভাঙলো, আর 7-8 জনের ঘুম ভাঙাতে পারলো না, ঠেলো, রেল চলে গেছে। এই ঘটনাগুলি তো চোখের সামনে ভারতবর্ষে, কিন্তু এর ফলে হলো কি, এই যে ওনার অজ্ঞতার কারণে 3.5 ঘন্টার ব্যবধানে এই যে লকডাউন ঘোষণাগুলো হলো কি, আপনি জানবেন শ্রমিক হইল যে কোনো দেশের নির্মাণের মেইন মেরুদণ্ড, এরা হইল মেইন নির্মাতা ভারতবর্ষে। আজকে রাস্তা বানাবেন, আপনার কন্ট্রাক্টরের হাজার হাজার কোটি টাকা থাকতে পারে, রাস্তা বনবে না যদি না শ্রমিক থাকে, কলকারখানা চলবে না, কোনোটাই চলবে না যদি শ্রমিক যদি সুস্থ না থাকে, তাদেরকে যদি সেভ না করা যায়। সোনিয়া গান্ধী এই জন্য বলেছিলেন এদেরকে যদি রক্ষা না করা যায়, সামনের দিনে ভারতবর্ষের সমূহ বড় বিপদ আসছে, ভারতবর্ষ শেষ হয়ে যাবে, অর্থনৈতিক বুনিয়াদ ভেঙে যাবে, কারণ এরা হলো মেইন নির্মাতা ভারতবর্ষে, দে আর দ্য বিল্ডার অফ দি নেশন। দেখা গেল উনি কথা শুনলেন না। এই লোকগুলি এরকমভাবে আসার ফলে কোটি কোটি লোক আছে কর্মচ্যুত এই ওনার অজ্ঞতার কারণে। এখন হচ্ছে কি, এই যে শিল্প প্রতিষ্ঠানগুলি খুলবে, কয়জন শ্রমিককে আপনি ফিরিয়ে নিতে পারেন? কয়জন শ্রমিক আজকে সুস্থ আছে? নরেন্দ্র মোদী সাহেবের এই ভুল সিদ্ধান্তের বলে কতটা শ্রমিক, ভারতবর্ষে কয়েক কোটি শ্রমিকের মধ্যে কতটা শ্রমিক সুস্থ?
আর এই আচরণে বলে কত শ্রমিক শুনে, অনেককে রাস্তায় ঘুরতে ঘুরতে আসতে জিজ্ঞেস করছে, বলছে নরেন্দ্র মোদী সাহেব থাকতে আর কোনোদিন আসবো না। একদম ভারতবর্ষের এই যে অবস্থা রয়েছে বর্তমানে, ওনার এই ভুল সিদ্ধান্তের বলে ভারতবর্ষ আজকে গভীর সংকটে। যার ফলে উনি কি করছেন, উনি তো আজকে আন্তর্জাতিক স্তরে আমরা দেখতাম তেল, অপরিশোধিত তেল যখন আন্তর্জাতিক স্তরে তেলের দাম বাড়তো, আমাদের দেশেও তেলের দাম বাড়তো, কমলে তেলের, এখন আন্তর্জাতিক বাজারে যে তেলের দাম কমছে ইউপি আমলের থেকে এখন সেটা 241% কমে গেছে। তেলের দাম আজকে ভারতবর্ষের আন্তর্জাতিক বাজার মূল্য ধরে যেটা ইউপি যেই নীতিতে চলতো সেখানে হলে আপনার 30 থেকে 35 টাকা হতে পারে, আজকে 80 টাকার উপরে প্রত্যেক দিন বাড়াচ্ছে। প্রতি সপ্তাহে দিনে দিনে একসঙ্গে না বাড়ি, আজকে বলছে 1 টাকা, কালকে বলছে 2 টাকা, পরশু দিন বলছে 50 পয়সা যদি বাড়ে ভারতবর্ষে 50,000 কোটি টাকা লাভ হয় শুধু ফুয়েলের এইতে। তাহলে কীভাবে গরিব মানুষ এমনিতে শেষ হয়েছে, খাওয়ার পয়সা নেই, কর্মসংস্থান নেই। আর এই যে তেলের দাম, ফুয়েলের দাম বাড়ছে, এটা তো সবাইকে এফেক্ট করছে। ভারতবর্ষকে একটা লুটের রাস্তায় নিয়ে যাচ্ছে। আর এই করতে গিয়ে ভারতবর্ষের অর্থনীতি শেষ, আজকে গভীর সংকট। আসন্ন এডিসি নির্বাচন নিয়ে কতটা প্রস্তুত রয়েছে কংগ্রেস? কংগ্রেস নির্বাচনে সম্পূর্ণভাবে প্রস্তুত, বিশেষ করে এডিসি নির্বাচনে। প্রশ্ন আসছে নির্বাচন তো হবে, এখন মানুষের কথা চিন্তা করতে হবে। ত্রিপুরা রাজ্যে এই যে একটা সরকার ভীষণ ডকুমেন্টে কতটা প্রতিশ্রুতি দিয়েছিল, একটা পালন হয়েছে। গরিবের জন্য বলেছিল ফার্স্ট ক্যাবিনেটের 340 টাকা করে দেবে, একটা শব্দ করে না, 15 টাকা বাড়িয়েছে, 340 টাকা, 200 টাকার মতন আরো কম তাদের প্রতিশ্রুতি মূল্য। তারপরে এমজিএমরেগার কাজ কমে গেছে, স্মার্টফোনে চাকরি হবে, সব মিথ্যে, 7 পে কমিশন সব মিথ্যে। কংগ্রেস 1988 যখন ক্ষমতায় আসে সুধীর মোহনের নেতৃত্বে, আমরা নির্বাচন আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম কংগ্রেস ক্ষমতায় আসলে আমরা এই রাজ্যে সেন্ট্রাল স্কেল থেকেও বেশি দিয়েছিলাম কর্মচারী। আমরা 5 বছরের মধ্যে 35,000 চাকরি দিয়েছি। সে জায়গায় দেখা যাচ্ছে যে বিগত দিনে কংগ্রেস একটা বড় দল ছিল সারা দেশব্যাপী, এবং রাজ্যেও ঠিক বিরোধী দল হিসাবে কংগ্রেসের ভূমিকাটাই ছিল সবচাইতে বেশি। কিন্তু এখন দেখা যাচ্ছে ধীরে ধীরে কংগ্রেস সর্বভারতীয় স্তরে কংগ্রেস দলের ভাঙন শুরু হয়েছে। এখন মোট 54 জন এমপি এবং 3 থেকে 4টা স্টেটে কংগ্রেস দল রয়েছে। কংগ্রেসের এই অবনতির কারণটা কি? শুনুন, এটা গণতন্ত্রের জয় পরাজয় আছে, জয় পরাজয়ের উপর নির্ভর করে না কংগ্রেস দল ক্ষমতার। কংগ্রেস দল যদি ক্ষমতারই চিন্তা করতো তাহলে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী শান্তি আনার জন্য মিজোরামে আমাদের ইলেক্টেড চিফ মিনিস্টার লালথানওয়ালাকে বললো রিজাইন করো। লালথানওয়ালা বললো তুমি কী চাও? বলছে আমি ক্ষমতা চাই। বলছে তো তোমার এই অস্ত্র নিয়ে কিছু করতে পারো না, আমি ফিনিশ করে দেবো, রাস্তায় আসো, সাধারণভাবে তোমাদেরকে সমস্ত শুধু আসলো। লালথানওয়ালাকে ইলেক্টেড গভর্নমেন্টকে রিজাইন করতে বলে লালথানওয়ালাকে চিফ মিনিস্টার বানিয়ে দাও। অগব প্রচণ্ড আন্দোলন করছিল, তাদের সঙ্গে চুক্তি করলো। ত্রিপুরাতে বিজয় আঙ্কল, ওরা আপনার জানেন অস্ত্রের যন্ত্রণা নিয়ে আমরা কোনোদিন নিশ্চিত নিরাপদে থাকতে পারি না। রাজীব গান্ধী চুক্তি করে বসিয়ে দিলেন। ক্ষমতার জন্য কংগ্রেস কখনো কংগ্রেস দেশের স্বার্থ। আপনি ইন্দিরা গান্ধী, আমি আসছি পরবর্তীকালে, ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতবর্ষ থেকে পাঞ্জাবটাকে আলাদা করে নেওয়ার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র পাকিস্তানকে বেস করে স্বর্ণ মন্দির দেখা গেল, ইনফরমেশন পাওয়া গেলো সেটা খালিস্তান তার সমস্ত সমসজ্জা নিয়ে সেটাতে অবস্থান করছে। ইন্দিরা গান্ধীর কাছে খবর আসলো এটাকে মুক্ত করতে গেলে আর্মি ডিপ্লয় করতে হবে। আর কেউ বললো তুমি এটা করতে গেলে কিন্তু ক্ষমতাচ্যুত হবে, কারণ শিখদেরকে আবার খেপিয়ে তুলবে কংগ্রেসের বিরুদ্ধে, কংগ্রেস নিশ্চিন্ন হয়ে যাবে ওখান থেকে। ইন্দিরা গান্ধী বললেন ক্ষমতার থেকে বড় কথা হলো ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করা। উনি সৈন্য পাঠালেন, খালিস্তান প্রতিনিধিদের যারা উগ্রপন্থী তাদেরকে শেষ করে দিলেন, পাঞ্জাবে শান্তি ফিরিয়ে আনলেন। কিন্তু শান্তি ফিরিয়ে আনতে ইন্দিরা গান্ধী জানতেন এই যে আমি করেছি ভারতবর্ষের জন্য করেছি, কিন্তু ভারতবর্ষকে রক্ষা করতে আমি গিয়ে আমার ক্ষমতা হারাতে পারি, এটা বলছে আমার জীবনও বিপন্ন হতে পারে। উনি উড়িষ্যাতে যেদিন মারা যান তার আগের দিন উড়িষ্যার একটা জনসভায় উনি বলেছিলেন
আমি জানি আমি ভারতবর্ষের সার্বভৌমত্বের জন্য লড়াই করছি, কিন্তু আমি জানি আমার যে কোনো মধ্যে মৃত্যু করতে পারে। এবং দেখা গেল পরের দিন নিজের বাড়িতে উনি খুন হলেন, কারণ ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করেন। ঠিক রাজীব গান্ধী এলটিডির বারবারান্ত সাউথ ইন্ডিয়াতে, তামিলনাড়ু থেকে আরম্ভ করে সবখানে প্রতিদিনে মানুষ মারছে, প্রতিদিন। এরা আসছে শ্রীলঙ্কার থেকে। রাজীব গান্ধী শ্রীলঙ্কার সরকারকে বললেন, দেখো তোমার এখান থেকে আমার এখানে এসে এলটিডি এসব উৎপাত করছে, আমার শান্তি নষ্ট করছে, তুমি ওদেরকে দমন করো। ও বললো, এলটিডিকে দমন করার মতন আমার কোনো ক্ষমতা নেই, আমি দমন করবো তুমি যদি আমাকে সৈন্য দিয়ে সাহায্য করো। আর রাজীব গান্ধী সবাই জানতেন পার্শ্ববর্তী রাজ্যে যদি শান্তি না থাকে, আমি যদি ডিস্টার্ব করি, সবাই এটার বুকবে। রাজীব গান্ধী বললেন আমি সৈন্য পাঠাবো। রাজীব গান্ধী সৈন্য পাঠালেন। আজকে জানেন শ্রীলঙ্কার কী অবস্থা, সম্পূর্ণ এলটিডিকে শেষ করে দিল। কিন্তু তার পরিণামে কী হলো? রাজীব গান্ধীরও মৃত্যু ঘটল, ওনাকেও এলটিডির একটা নির্বাচনী জনসভায় খুন করা হলো। সুতরাং আজকে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী নিয়ে অনেক কথা বলে। ভারতবর্ষের বিজেপির স্বাধীনতার থেকে, স্বাধীনতার সংগ্রাম থেকে আজ পর্যন্ত মানে একটা লোকের কথা বলুক, সে আদবানি থেকে বাজপেয়ী থেকে কেউ 1 ঘন্টার জন্য জেলে ছিল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম। ওরা তো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সমর্থনে কোনো কর্মসূচি ছিল না। আরএসএস সেদিন বিপক্ষে ছিল। ইন্দিরা গান্ধী বা রাজীব গান্ধীর পরেও তো কংগ্রেসের জনপ্রিয়তা ছিল। তারপরে আমি বলছি, এই যে ইন্দিরা গান্ধী অপ্রধান 1977, আমি তখন এনএসইউর প্রেসিডেন্ট। ভারতবর্ষে কেমন বিপর্যয় ঘটলো কংগ্রেসের। রাজনারায়ণ মতন লোক, একটা অখ্যাত লোক, ইন্দিরা গান্ধীর মতন পার্সোনালিটিকে হারিয়ে দিলেন। ইন্দিরা গান্ধীর মধ্যে প্রচন্ড অপরাধ, কত কমিশন করা ইন্দিরা গান্ধী দেখা গেল 17 মাসের মাথা চিকমাগুলোর থেকে আবার বিপুল ভোটে এমপি জিতে আসলেন। 27 মাসের মাথায় এই ইন্দিরা গান্ধীকে কংগ্রেস দলকে, যে কংগ্রেস দলকে 77 সালে মুছে দিয়েছিল, 2/3 মেজরিটি নিয়ে আবার সরকার গঠন করলো ইন্দিরা গান্ধী 27 মাসের মাথায়। ঠিক ত্রিপুরাতে কী হয়েছিল আমি আপনাকে বলি। এগুলি নতুন কিছু নয়। কিছু লোক ক্ষমতার পেছনে সবসময় ছিল। যখন এই দলের, তো আপনি ডেমোক্রেসি যখন মানেন, ডেমোক্রেটিক কান্ট্রিতে আপনার মানতে হবে ডেমোক্রেসি সম্বন্ধে। আমি ক্ষমতা একদিন থাকতে পারে, আরেকদিন নাও থাকতে পারে, কিন্তু গণতন্ত্রকে রক্ষা করতে হবে। গণতন্ত্র রক্ষা হলেই দেশ বাঁচবে। ঠিক ত্রিপুরা রাজ্য 77 সাল, আমি তখন এনএসইউর প্রেসিডেন্ট, আমার মনে আছে। একের পর এক আমাদেরও এখানে হেরে গেলাম, আমরা এই জেনারেল সিটে হেরে গেলাম। এইখানে ওইখানে আমরা জিতলাম জেনারেল সিটে। এখানে শচীন্দ্রলাল সিংহ, উনি কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। কংগ্রেসের কিছু লোককে নিয়ে উনি সিএফডি করে নিলেন। সিএফডি করে লোকসভায় দাঁড়ালেন। সিপিএম কংগ্রেস দুটো ন্যাশনাল পার্টিকে হারিয়ে উনি লোকসভায় জিতলেন। 6 মাস পরে বিধানসভার ইলেকশন হলো। এই শচীন সিং এই ত্রিপুরা রাজ্যের মাটিতে দুটো সিটে দাঁড়িয়ে, দুটো সিটে কিন্তু শচীন সিংয়ের জামানত জব্দ হলো। এবং কংগ্রেসের সঙ্গে যারা ছিল, কংগ্রেসের 19 জন এমএলএ ইন্দিরা গান্ধী হেরেছেন ভারতবর্ষ। তুমি এখানে কংগ্রেসটা কি করে ছাড়ো? কংগ্রেসের নমিনি হিসেবে তোমাদেরকে ইলেক্টেড করে মানুষ বিধানসভায় পাঠিয়েছে। সরকার কংগ্রেসের, সুকুমার সেনগুপ্তের 41 জন এমএলএ। এই সরকার পরার ইন্দিরা গান্ধীর পতন ঘটেছে দিল্লিতে কংগ্রেসের। এই সরকারের তো পতন ঘটার কোনো কারণ নেই। 41 জন যে মুহূর্তে দিল্লিতে ক্ষমতা নেই, ঠিক একই রকম বিভিন্ন স্টেটে যেমন ভাঙন ধরাচ্ছে বিভিন্নভাবে, এইখানে বিজেপি, তখন জনতা পার্টি, তারা এখানে ভাঙন ধরালো। আমাদের 19 জন এমএলএকে নিয়ে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেসের 41 জনের সরকারকে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে 6 মাসের জন্য ওরা মন্ত্রিত্ব করেছে যারা কংগ্রেসের গিয়েছে। পরবর্তীকালে কি হলো? একজনও জিততে পারেনি। 56 সিট নিয়ে সিপিএম চলে এসছে ডিউজের 4 সিট। পরবর্তীকালে এই যারা কংগ্রেসটাকে ছেড়েছিল, কংগ্রেসের প্রতি কংগ্রেসের প্রতি যে মানুষের অপপ্রচার, এটাতে মানুষ বিভ্রান্ত। আর ওরাও মনে করে যে আর বোধহয় কংগ্রেস ফিরবে না, সুতরাং শর্টকাট চলে যায় মন্ত্রী হয়েছে। তারপরে কি হলো তোমাদের পরিণতি? একজনও তো এমএলএ হতে পারে। সবাই আবার কিছুদিন পরে কংগ্রেসের দরজায়, আবার কংগ্রেসের ঢুকে আসলো। আসার পরে কি হলো? কেউ আবার এরাই আবার কেউ মন্ত্রী হলো, কেউ এমএলএ হলো, কেউ মুখ্যমন্ত্রী হলো।
এগুলো তো জানা কথা। এই যে আজকের অবস্থা আর কালকের অবস্থা, এগুলো ইতিহাস তো বারবার বলছে। কংগ্রেসের বহুবার ক্ষমতাচ্যুত হয়েছে, কংগ্রেস আবার ফিরে এসেছে। সেই জায়গায় সেই জায়গায় ত্রিপুরাতেও আজকে যে ব্যাপারটা, এই যে নরেন্দ্র মোদী সাহেবের এইসব মিথ্যা কথা প্রভাবিত মিডিয়া, ত্রিপুরা রাজ্যে ভীষণ ডকুমেন্ট, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের অর্থমন্ত্রী ত্রিপুরা রাজ্যের প্রেস কনফারেন্স করে বলেছে যে বিজেপি ক্ষমতায় আসলে 7th পে কমিশন দেবো, চাকরির জন্য ঘুরতে হবে না, মিস করলে চাকরি হবে। 10,323 সবাই চাকরি নিশ্চয়, কারো চাকরি হারাতে হবে না, কৃষকদের সমস্ত সুযোগ দেবে, বেকারদের জন্য সমস্ত, যারা অস্থায়ী কর্মচারী তোমাদের কারো হবে না, আমরা আসলে তোমাদেরকে নিয়মিত করে দেব। এই যে এরকম প্রতিশ্রুতি, ওই যে এমজিএম রেগা 340 টাকা করে দেব। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী যেমন প্রেস কনফারেন্স করে ত্রিপুরা রাজ্যে বললো, ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষ বিশ্বাস করলো, এবং আমাদের মধ্যে যারা দুর্বল চরিত্র তারা মনে করলো বিজেপি এত বড় মানুষ, তো তখন বিজেপির দিকে ঝুঁকে যাচ্ছে এগুলি শুনে, যে দিল্লিতে ক্ষমতায় আছে, এগুলি যেহেতু বলেছে এগুলি হবে। চলে গেল, সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যারা ছিল ক্ষমতা লোক, তারা আমাদের বিরুদ্ধে সিপিএম এর সঙ্গে আঘাত এগুলি বলে চলে গেল। আসলে এগুলো ত্রিপুরা রাজ্যে সিপিএম এর বিরুদ্ধে কংগ্রেস দল ছাড়া কোন দল ফাইট করেছে? আজকে যারা বিজেপির একজন বলুন তো, 1 ঘন্টার জন্য সিপিএম এর সঙ্গে ফাইট, কোনোদিন লড়াই করে তাদের বিরুদ্ধে একটা কেস হয়েছিল বা তারা 1 ঘন্টার জন্য কেউ জেলে ছিল? আমরা ক্ষমতায় আসতে পারিনি, কিন্তু সিপিএম এর সঙ্গে লড়াই করতে গিয়ে আমরা গত 27 বছরে আমাদের হাজার হাজার সমর্থকের বাড়ি সিপিএম পুড়িয়ে দিয়েছে। কত খুন হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। আর চাকরি 27 বছরে কংগ্রেস করার বলে একজনেরও চাকরি হয়নি। দলীয় লোক ঝান্ডা লইয়া ইংলাস জিন্দাবাদ না হলে কারো চাকরি, কিন্তু সেইগুলিরও উপেক্ষা করে প্রতিটা নির্বাচনে আমাদের ভোটের পার্সেন্টেজ দেখলি তারপরেও যায়নি। কিন্তু এইবার এই যে মিথ্যা কথার প্রবলেম, যেটা ভারতবর্ষতে ত্রিপুরা রাজ্য হয়েছে, আজকে যারা গিয়েছে তারা বুঝতে পারছে। আপনি আপনার মিডিয়া কথা বলুন না, দুই তিনজনকে বাদ দিয়ে অন্যদের সঙ্গে কথা বলুন, যারা এমএলএ মন্ত্রী আছে তাদের ব্যথা শুনুন। বলছে কিচ্ছু করতে পারেনি, 2.5 বছরের উপর চলে গেছে, কিচ্ছু করতে পারেনি, এবং আমাদের কথা কেউ শুনে না। এমএলএ বলছে আমাদের কথা কেউ শুনে না। মন্ডল, সেখানে দেখবেন মন্ডল আবার আজকে আইন শৃঙ্খলার জন্য দায়িত্ব শুধু বিজেপি, প্রতিটা গ্রামে গঞ্জে তাদের ক্ষমতার জন্য মারামারি করছে আইন শৃঙ্খলার প্রতি। পাহাড়ে দেখুন কাউকে দায়ী করতে না, বিজেপি আইপিএফটি তোমরা শরিক দল, তোমরা কেন মারামারি করছো? পেছনের দরজা দিয়ে আইডিসি দখল করেছে, দখল করে এখন বলছে যে বিজেপি বলছে এটা আমরা দখল করবো, আমরা চালাবো, আমাদের লোক দিয়ে চালাবো। আইপিএফটি বলছে না, এটা আমরা চালাবো। এই করতে গিয়ে একটার পর একটা অফিসে তালা ঝুলিয়ে দিচ্ছে। সেইখানে এমন দেখা যাচ্ছে কোথাও আইপিএফটির মাথা বাড়ছে, এই দিন দেখলাম বিজেপির এমপিও প্রাণ নিয়ে বাঁচাতে পারছে। এগুলি আইন শৃঙ্খলার পরিস্থিতি কে করছে? শরিক দল। মানুষ আছে গ্রামে গঞ্জে পাহাড়ে আতঙ্কগ্রস্ত। আমি তো ওদের দল ছাপে মার খেয়েছে, অনেকে আমার কাছে এসছে, খুন পর্যন্ত হয়েছে বিজেপি, সিপিএম এ খুন, মারামারি করতে করতে কয়েকটা খুন হয়ে গেছে। আপনার মানে খুনলুম আপনি দেখছেন, কার বিরুদ্ধে কার আন্দোলন? এইসব নাটক করে মানুষের অসহায়তা, মানুষের আজকে আইন শৃঙ্খলার প্রশ্ন, মানুষের শান্তি। খুমলুমকে কার সঙ্গে লড়াই? বিজেপি আইপিএফটি একসঙ্গে সরকার করছে। তোমাদের এই লড়াইয়ের জন্য, মারামারির জন্য মানুষ কেন সাফার করবে? আজকে মুখ্যমন্ত্রীগুলি জবাব দিতে হবে না? তুমি সরকারে আছো, আইপিএফটি তোমার সঙ্গে কোয়ালিশন, আইপিএফটি তুমি মারামারি করছো রাস্তাঘাটে সর্বত্র ত্রিপুরা রাজ্যে। আজকে দেখলাম আমি আইপিএফটির একজন মন্ত্রী মেবা কুমার জমাতে ডিক্লেয়ার করেছে যে লকডাউন উঠে যাচ্ছে অগাস্টে, পাহাড়ে লং মার্চ করব, কাউকে ঢুকতে দেবো না, বিজেপি একটা সিটও লড়াই করতে দেবো না। ইজ ইট ডেমোক্রেসি? হচ্ছে না কি এখানে? সিপিএম এর সময় মানুষ কথা বলতে পারতো না, সিপিএম এর সময় একদিকে গণতন্ত্র বলে কোনো ছিল না, দুর্নীতির চরমে, মানুষ অনেক আশা নিয়ে সরকারকে। এটা তো এখন দেখা যাচ্ছে আপনার নামে পড়ে গেছে 10% কমিশন গভর্নমেন্ট, কোথাও কোনো কাজ পায় না মানুষ টাকা না দিলে। আইন শৃঙ্খলা তো কোনো কথাই না, কোনো থানা এফআইআর নেয় না, এফআইআর রেজিস্ট্রি হয় না। এটা একটা সরকার চোখ রাঙিয়ে দামিয়ে কোনোদিন
কোনো সামরিক শাসক থাকতে পেরেছে কোথাও? সামরিক শাসককেও মানুষ পুছিয়ে মেরেছে একটা সময়, বিক্ষোভে, জনগণের বিক্ষোভ। কত জায়গায়, কত বিশ্বের কত জায়গাতে, কত একনায়কতন্ত্র যারা চালাতো মনে হতে, কতজনকে মানুষ ঘরের মধ্যে ঢুকে কুচিয়ে মেরে ফেলেছে রাষ্ট্রপ্রধানকে। আজকে ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি ভয়াবহ। আমরা কাজ করছি, আমরা জানি গণতন্ত্র বললে কোনো কিছু নেই। ওদের আপনার লকডাউন, কোনো জনসমাবেশ করতে পারবেন না, সোশ্যাল ডিস্টেন্স। আপনারাই তো নিউজ করছেন, প্রতিটা জায়গাতে আপনার জিরানিয়ার এমএলএ দিনের পর দিন জনসমাবেশ হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের মধ্যে, কমিউনিটি হল, বিভিন্ন জায়গাতে ওরা সমাবেশ করছে। ওদের জন্য বাধা নেই। আর আমরা কোনো আন্দোলন, আমরা সাধারণ মিটিং করতে চাইলে কোনো পারমিশন নেই। যতগুলি করেছি জোরে করেছি, না মেনে করেছি। তোমরা ওদেরকে হাজার হাজার, আমাদের কোনো লোকই জমতে দেয় না। আমরা আমাদের যে আন্দোলন কিছুদিন, একটার জন্য আমাদেরকে পারমিশন দিন। আমি বলেছি ঠিক আছে, তোমার ক্ষমতা থাকে, তুমি আইন প্রয়োগ করো, কিন্তু গণতান্ত্রিক তুমি এইভাবে করতে পারো না, এইভাবে চলতে পারো না। এবং আমরা সব কিছুর জন্য রেডি ফর এনি কনসিকুয়েন্স। মানুষের স্বার্থে আমাদেরকে এইগুলি পারমিশনের কথা বলে দাবানো যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভারতবর্ষের নিরাপত্তার কারণে এই যে করোনা ভাইরাস আজকে ত্রিপুরার যে মারাত্মক পরিস্থিতি দাঁড়িয়েছে, আজকে তার জন্য দায়ী কে? আজকে তার জন্য দায়ী সরকার এবং তার দল। কোনো কিছু মানছে না, সোশ্যাল ডিস্টেন্সিং থেকে আরম্ভ করে, যার ফলে আজকে এটা ব্যাপক হারে রূপ নিয়েছে। কোথাও কোনো ব্যবস্থা আছে? আপনার এই যে জিরানিয়াতে আমি দেখি দিনের পর দিন এমএলএ এবং অন্যান্য বলে, কালকেও দেখছি প্রায় দিনে দেখি রেবতী, কারো বিরুদ্ধে কোনো কেস আছে এই সরকারের? তাদের এমপিকে আইনের বাইরে, যারা এমপিরা এই যে সমাবেশগুলি করছে, তাদের নেতারা কি আইনের বিরুদ্ধে? দেশের স্বার্থ থেকে তার রাজনৈতিক দলের স্বার্থ। আজকে ত্রিপুরা রাজ্যের সামনে ভীষণ বিপদ। কেউ বলছে আপনার এটা কমিউনিটি সংক্রমণ আরম্ভ হয়েছে, কেউ বলছে না, সরকার বলছে না। কিন্তু ধরন দেখলে বোঝা যাবে সরকার সত্য কথা বলছে না। তো সামনের দিনে যে বিপদ আনছে, এগুলিকে আপনি ইন্টেলিজেন্স দিকে আজকে কার কোথায় আছে এখন তো সিমটমটা বোঝা যায় না, অ্যাসিম্পটোমেটিক। এইগুলিতে তো ত্রিপুরা রাজ্যের একটা ভীষণ বিপদ মুখে ঠেলে দিয়েছে এই সরকার। এইগুলি আপনি সোশ্যাল ডিস্টেন্স আপনি বলুন তো, প্রথম কয়েকদিন ছাড়া এরপরে ত্রিপুরায় যে সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাপারে এই সরকার কোনো সময় কোনো মুহূর্তে সিরিয়াস ছিল? কাগজে কলমে চলছে সোশ্যাল ডিস্টেন্সিং। আপনি বাজারে যান, ঘাটে যান, রাস্তাঘাটে যান, শত শত হাজার হাজার মানুষ একসঙ্গে মিশতে যাচ্ছে, কোনো অ্যাওয়ারনেস নেই, সরকারের কোনো সতর্কতা নেই। এখন বললো বর্ডার থেকে 500 মিটারের মধ্যে লকডাউন, বাকি এরিয়ার মধ্যে তোমার পার্টি ক্ষমতার জন্য জনসমাবেশ করবে, এটা তো তুমি বিপদ ডেকে আনছো, বিপদ অলরেডি ডেকে এনেছো। তার জন্য আমি বলবো এই সরকারের ক্ষমা চাওয়া উচিত ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে। মানুষকে বিপন্ন করে তুলছে। আপনার কিছুদিন পরে দেখবেন ওদের এই কয়েকজন এমপি এমএলএ এমন জায়গায় নিয়ে তুলে দিয়েছে ত্রিপুরা রাজ্যটাকে, বেপরোয়া চলাফেরা, সমাবেশ করে। এটা ভয়াবহ রূপ দেখবেন। এখন ডাক্তারেরও আজকে এটা থেকে নিস্তার পাচ্ছে না। সুতরাং অর্থনীতি বলুন, ত্রিপুরা রাজ্যের অর্থনীতি কি? আপনার স্মার্ট সিটি আগরতলা আছেন, চিফ মিনিস্টার দিল্লি থেকে এসে বলে অত হাজার কোটি টাকা পেয়েছি, অতশো কোটি টাকা যাচ্ছে কোথায়? আমরা তো কিছু দেখছি না। আপনার এই যে অর্ধেক সময় চলে গেল, আমি তো দেখছি না যে যেদিন বিজেপি ক্ষমতা এসছে, চেয়ার রাজ্যের এই আগরতলা শহরের যে চেয়ার ছিল তাতে কোনো রকম উন্নতি হয়েছে, কোনো রকমের পরিবর্তন হয়েছে। এগুলি বলুন, অ্যাডমিনিস্ট্রেশন, থানা, একই চেয়ার। বামফ্রন্টের আমলে যেটা ছিল ওটাকে ওরা আরো বেশি। এখন কি করছে? মানুষ প্রতিবাদ করতে আরম্ভ হচ্ছে। কিছু কিছু জায়গায় জনগণ ওদের সঙ্গে নেই, বুঝতে পেরেছে। প্রতিটা জায়গাতে কিছু মোটর বাইক বাহিনী সৃষ্টি করেছে। মানুষ যেখানে প্রতিবাদ করছে দিনের বেলায় দেখে, রাত্রের বেলায় গিয়ে ওদের বাড়িতে হামলা করছে, ওদেরকে মাথা ফাটিয়ে দিচ্ছে। এই হচ্ছে এখন রাজ্যের পরিস্থিতি। গত লোকসভার ইলেকশনের আগে দেখা যায় যখন প্রদ্যুৎ কিশোর মানিক্যকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্ট বানানো হয়েছিল, তখন কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল কংগ্রেস এবং তার ফলও মিলেছে। বিধানসভায় যেখানে কংগ্রেসের ঝুলিতে ছিল মাত্র 1% ভোট, সেখানে কিন্তু লোকসভার ইলেকশনে সেই ভোটের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 27%।
সেখানে আবার কেন কংগ্রেস দল পেছনে হাঁটছে, এর জন্য কে দায়ী? এটা একটা এই যে 1.78% ভোট ছিল বিধানসভা, ঠিক এটা যে বলছিলাম বৃদ্ধি পেয়েছিল। 1977 হ্যাঁ, কংগ্রেসের বহু জায়গায় ত্রিপুরা রাজ্যে আমরা 78 সালে যখন নির্বাচন, আমাদের বহু জায়গায় জামানত চলে গেছে। জামানত প্রায় ছিলই না, একমাত্র বিলোনিয়া সাব ডিভিশন ছাড়া প্রায় জায়গাতে জামানত ছিল না। আসুন আমরা মনসুর বিলোনিয়াতে আমি একজন প্রার্থী ছিলাম সন্দেহ, শুধু বিলোনিয়া সাব ডিভিশনের জামানত আর মনসুর আলীর জামানত ভারত সেটা তো তখন এটা কারণ বর্তমানে কেন? 83 সালে 78 5 বছরের মাথায় কিন্তু কংগ্রেস এবং টিউজেস মিলে আমরা 23টা সিটে চলে এসেছিলাম। এইখানেও আপনি ওই ভোটটাকে ধরে রাখলাম না। এটা ভোটের কারণ তো আমি বলেছি যে মিথ্যা প্রবঞ্চনা, মিথ্যা প্রতিশ্রুতি, মানুষ পাগল হয়ে গেছিল, তারপর অনেক কিছু 1 বছরের মধ্যে মানুষের আমি মনে করি না কংগ্রেসের যার কাছে কংগ্রেস আমাকে বিশ্বাস করে আমাকে কংগ্রেস প্রেসিডেন্ট করেছে। কেন? আমি ছাত্র জীবন থেকে এই কংগ্রেস গ্রহণ। কালকে যদি আমার কোনো রকমের একটা ইচ্ছা হয় যে না এখানে থেকে আমার কি বিজেপি গেলে আমাকে অনেক টাকা দেবে বলছে, আমাকে আমি যদি এটার দ্বারা প্রলোভিত করে আমি যদি করাপ্ট হয়ে যায়, কি করবে কংগ্রেস? কালকে যদি আমি এরকম একটা নীতি আদর্শ বিসর্জন দিই, আমি যত কথাই বলি মানুষ কিন্তু বুঝবে কেন আমি কংগ্রেস ছেড়ে। কালকে যদি আমি কংগ্রেস ছেড়ে গিয়ে বিজেপিতে একটা এমএলএ হয়ে যায় বা অন্য কোনো দল একটা পদ, মানুষ কি বলবো? আমি যতই জাস্টিফাই করি মানুষ কিন্তু বুঝবে যে আমি স্বার্থের জন্য করছি। তো স্বার্থ যেখানে লোভ মানুষকে, এটাকে বেশি দিন তো ওদেরকে এই লোভের গতিতে যারা হচ্ছে ওদেরকে মানুষ, বিজেপিও ওদেরকে বেশি দিন প্রমোট করবে না। ইউজ করছে কংগ্রেসকে দুর্বল করার জন্য, আর মানুষ ওদের পেছনে কোনো দিনের সমর্থন। সুতরাং আমি মনে করি না কংগ্রেস ত্রিপুরা রাজ্য ঘুরে দাঁড়াবে। ঠিক আছে, আমাদের একটা চরম বিপর্য 1.78 গেছিলাম, 27% আমরা এসেছিলাম। হয়তো আমরা কেন্দ্রের সরকার করতে পারেনি, মানুষের মধ্যে আবার একটা হতাশার সৃষ্টি হয়েছে। সময় লাগবে। আমি বিশ্বাস করি কংগ্রেস যে আদর্শ নিয়ে মানুষের জন্য লড়াই করে, ভারতবর্ষের জন্য লড়াই করে, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, ভারতবর্ষের কোনো দলের মা বেটা ভারতবর্ষের প্রাণ দিয়েছে। ভারতবর্ষের দুজন প্রধানমন্ত্রী মা ছেলে, কোনো দলের এই স্যাক্রিফাইস আছে? আজকে ওরা নির্লজ্জের মতন, যাদের কোনো স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে অভিজ্ঞতা নেই, সে নরেন্দ্র মোদী সাহেব, যার কোনো অভিজ্ঞতা, যার কোনো অবদান, সেও ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীকে অ্যাটাক করছে। সময় এগুলি সব প্রত্যুত্তর মানুষ দেবে, সময় সব উত্তর দেবে। রাজ্যের এখন যে কঠিন পরিস্থিতি রয়েছে যা আপনিও বললেন, সেখানে বিরোধী হিসেবে আপনাদের ভূমিকাটা কি ছিল? কতটা দাঁড়াতে পেরেছেন রাজ্যবাসীর পাশে? ভূমিকা মানে কংগ্রেস দলের ভূমিকা মানেই তো শুধু বিরোধিতা করার জন্য না, বিরোধিতা না, রাজ্যবাসীর পাশে রাজ্যবাসীর পাশে আমরা মানুষের কাছে যাচ্ছি, আমরা মানুষকে বোঝাবার চেষ্টা করছি, মানুষ বুঝতে পেরেছে। আমি যাওয়ার পরে যত জায়গায় গিয়েছি আমি এতটুকু বুঝতে পেরেছি মানুষ বিজেপির সঙ্গে নেই। আগে বিজেপি যখন ক্ষমতা আসছিল, রাস্তাঘাটে একটা কোথাও যদি বিজেপির কথা হতো মানুষ এগিয়ে গিয়ে প্রশংসা করত। আর এখন আমি দেখেছি আপনি বাজারে কোথাও যদি বিজেপির বলে একটা কারণে 50 জন ফিরে তাকায় আপনার দিকে, আর এইটা করতে গেল আবার এই সময়, মানে এই রিয়েকশন কিন্তু হতে আরম্ভ করেছে। কিন্তু ভয়ে মানুষ অনেকে মনে করে আরও বহুদিন সময় আছে, এখন মুখ খুললে হয়তো আমি একটা চাকরিও পেতে পারি, সাধারণ কাজও পেতে পারি, বা এখন একটা অত্যাচারে সামিল হব, পুলিশ আমার পাশে। এখন মানুষ চুপ করে আছে, ভয়ে প্রতিবাদ করছে না, প্রকাশ্য আছে। কিন্তু মানুষের এই স্বাদ আমরা পেয়েছি, গন্ধ আমরা পেয়েছি যে বিজেপিকে ছেড়ে দিচ্ছে মানুষ। পাশাপাশি এটাও দেখতে হবে সিপিএম এর মতন একটা করাপ্ট গণতন্ত্রের যারা বিশ্বাস নেই, তারা যাতে আবার এখানে কোনো রকমের শক্তি সঞ্চয় না করতে, এটা হবে কংগ্রেসের দায়িত্ব। এডিসি নির্বাচনকে কেন্দ্র করে এডিসি এলাকায় যে প্রতিনিয়ত একটা সন্ত্রাসের খবর উঠে আসছে, যেটা আপনিও বললেন আগে, এর জন্য আপনি কাকে দায়ী করবেন? সরকার, শরিক দল, তাদের এটার জন্য একমাত্র দরকার কাউকে দায়ী করে, আমি অন্য কাউকে এটার জন্য কাউকে দায়ী করে লাভ নেই। ওরা নিজেরা মারামারি করছে, ওরা এডিসি এরিয়াতে বিভিন্ন অফিস বন্ধ, ইভেন রক্তদান শিবিরও ওরা গিয়ে অ্যাটাক করছে। ওরা ভয়ভীত, আমরা খাদ্য দিতে, আমার লোক, আমি কংগ্রেস দলের যে খাদ্য বিতরণ বিনোদন, আমার 21টা জায়গাতে রক্তাক্ত জখম হয়েছে, শুধু খাদ্য বিতরণ, গরিব মানুষের পাশে যাচ্ছে। এটা তো ভয় পায় যে কংগ্রেস গেলে মানুষ কংগ্রেসের পক্ষ হয়ে যেতে পারে, মানুষ এটা তো ভয় পাচ্ছে। সুতরাং সবগুলোর জন্য দায়ী সরকার, এটার জন্য অন্য কাউকে দায়ী করে কোনো লাভ নেই। আমি এখনো পুলিশের উপর বিশ্বাস করি, পুলিশকে কাজ করতে দিলে পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারবে। এইটুকু আমি মনে করি না যে পুলিশগুলি অপরাধ, কিন্তু পুলিশগুলিকে পঙ্গু করে রেখেছে, ওদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না, স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। নির্দেশ
তো ওরা অনেক সময় স্বার্থপর মনে করে এই থানাতে আছে, একটু আরামে আছে, সরকারের কথা শুনে যায়, মানুষ গোল্লায় যাক, দায়িত্ব পালন করছে না, যার ফলে আজকে এই পরিস্থিতি। আমি পুলিশও মনে করলে তার দায়িত্ব পালন করতে পারে, কিন্তু পুলিশও বিভিন্ন কারণে পালন করছে না। রাজ্যের এই কঠিন পরিস্থিতিতে রাজ্যবাসীকে আপনি এবং আপনার দলের পক্ষ থেকে কি বলবেন? একটা কথাই বলবো যে আপনারা রাজ্যবাসী চরম ভুল করেছে বিজেপিকে ক্ষমতায় এনে। এটা গণতন্ত্রে বিশ্বাস করে না, জাতপাতের রাজনীতি। ভারতবর্ষ এমন একটা দেশ, এই দেশে যারা সংবিধান প্রণেতা তারা অত্যন্ত ভাবনা চিন্তা করে ভারতবর্ষে বলেছিল ভারতবর্ষ হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে ধর্মের ভিত্তিতে কোনো কিছু চলবে না, যেখানে মাইনরিটি আছে তারাও যাদের প্রোটেক্টেড মনে করে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে সংবিধান। কারণ ভারতবর্ষকে যদি উন্নতিতে, ভারতবর্ষকে যদি সংঘবদ্ধ রাখতো, ভারতবর্ষকে সমস্ত সম্প্রদায়ের মধ্যে সম্মিলন, সমস্ত সম্প্রদায়ের মধ্যে একটা ভ্রাতৃত্বভাব গড়ে তুলতে হবে। কিন্তু এই বিজেপি সরকার আসার পরে সেটা ভারতবর্ষে নষ্ট হয়ে গেছে। কোনো সম্প্রদায়কে বিশ্বাস করে না, সবখানে একটা অবিশ্বাস বাঁধার সুযোগ মানুষের কাছে থাকবে যে আপনারা ভুল করেছেন, দ্বিতীয়বার আর ভুল করবেন না, সামনে বহু নির্বাচন আসছে, এই সরকারকে আর সমর্থন করবেন না। সরকারকে সমর্থন করা মানে আপনারা আপনাদের নিজের অধিকারকে বিপন্ন করে তুলবেন, কিচ্ছু হবে না বিজেপি যতদিন থাকবে। ভারতবর্ষে কোথাও হচ্ছে না, শুধু পয়সার খেলা, ক্ষমতা, যেখানে মানুষ সমর্থন করছে না সেখানে অ্যাকশন রেস, আপনার সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, যতগুলি সরকারি সবগুলিকে লাগিয়ে দিচ্ছে মানুষকে। এইভাবে যদি না হয়, তাকে টাকা দিয়েও যদি না আনতে পারো আমার দলে, তাহলে তার পেছনে এগুলি লাগিয়ে দেয়, অ্যারেস্ট করো, জেলে পুরো, ভয়ে অন্যরা আমাকে সমর্থন করবে। এইগুলি গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এই সরকারের পতন হওয়া উচিত, নাহলে ভারতবর্ষ এই যে বলছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বলছে আগামী 6 মাসের মধ্যে ভারতবর্ষের 65% লোকের হাতে দিন এনে দিন খাওয়ার যে সংস্থান, যে ক্ষমতা, এটাও থাকবে না। এটা আমার কথা না, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বলেছে ভারতবর্ষের অর্থনীতি। সুতরাং সবকিছু পরিষ্কার, সেজন্য মানুষের কাছে আমার আবেদন থাকবে, প্রথমত বিজেপির যারা একটা গুন্ডা বাহিনী, এই যে মোটর বাইক নিয়ে বিভিন্ন জায়গাতে মানুষের হামলা করছে, মানুষ সংঘবদ্ধ ওদেরকে প্রতিহত করুন। আমি এদিন গোল চক্করে দেখেছি, শুনেছিলেন এরকম প্রায় সময় টাকার জন্য গিয়ে উৎপাত করে। এর আগেও নাকি একবার 2 লক্ষ টাকা দিয়েছিল, ওরা বলছে ওই দিনও গিয়ে 50,000 টাকা চেয়েছিল, দেয়নি বলে ওদেরকে মারধর। তখন পাড়ার লোকজন দা বডি নিয়ে অ্যাটাক করেছে, পালিয়ে গেছে, একজনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে, ওদের গাড়ি চুরি বাংলা দিয়ে পালিয়ে গেছে। সুতরাং মানুষ ভয় পায়। মানুষ যদি তার সম্পর্কে, ক্ষমতার সম্পর্কে একটু সচেতন হয়, গুন্ডা, আপনি এক এক এলাকাতে মানুষ বাস করে 4,000, 5,000, 5-7 জন গুন্ডা কি করতে পারে? মানুষের চেতনার দরকার, মানুষ জাগতে হবে, মানুষ নিজের অধিকার সম্পর্কে সচেতন হলে দেখবেন ল অ্যান্ড অর্ডার, ওই যে গুন্ডা বাহিনী ওরা ভয় আর বেরোবে না। এটাও একটা ল অ্যান্ড অর্ডারের উন্নতি হবে। মানুষের মধ্যে মানুষ প্রতিবাদ করা, মানুষকে প্রতিবাদ করতে হবে। একদমই অসংখ্য ধন্যবাদ স্যার। এতক্ষণ ধরে রাজ্যের বর্তমান পরিস্থিতি বা কংগ্রেস দলের বর্তমান অবস্থান সবটা নিয়ে আমরা কথা বললাম। আমার সাথে এতক্ষণ আমার স্টুডিওতে ছিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস মহোদয়। নমস্কার।